ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা তথা ইন্ডিয়ান পলিটির যারা আলোচনা করছো বা চর্চা করছো এবং যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিচ্ছ, যেমন ইউপিএস, আইপিএস, এই সমস্ত বিভাগে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটি হলো জনপ্রশাসন। আমি আজকের এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞানের সেই প্রশাসন বলতে কী বোঝো, আর সেই সঙ্গে জনপ্রশাসনের প্রকৃতি পরিধি সম্পর্কে সবিস্তারে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আশা করি ভালো লাগবে। চলো দেরি না করে শুরু করি। যে আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল, জনপ্রশাসন বলতে কী বোঝো, সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা তোমরা দেখো যে মনুষ্য জনজাতি বিকাশে জনপ্রশাসনের গুরুত্ব অনস্বীকার্য। এটা কিন্তু জনপ্রশাসন বলতে কী বোঝো, এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। বিশেষ করে জনপ্রশাসন ব্যতীত যে সরকারের কোনোরকম কার্যাবলীর বাস্তব রূপায়ণ সম্ভব নয় তা প্রমাণিত। জনপ্রশাসন স্বতন্ত্র একটি বিভাগ বা অধ্যয়নের বিষয় হিসেবে পরিচিত হয়ে আসছে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে। এই বিষয়টি এখনও সমাজ বিজ্ঞান অথবা গণমুখী বিষয়টির বিকাশ আজও সমানভাবে অব্যাহত। জনপ্রশাসনের উৎপত্তি অতি প্রাচীন কাল থেকে জনপ্রশাসনের অস্তিত্ব লক্ষ্য করা যায়। প্লেটো, অ্যারিস্টটলস, ম্যাকিয়াভেলি, এমনকি কৌটিল্যের রচনাতেও এর পরিচয় পাওয়া যায়। তবে একটি পৃথক বা স্বতন্ত্র শাস্ত্র হিসাবে জনপ্রশাসন গড়ে উঠেছে মাত্র 120 বছর আগে। 1887 সালে উইড্রো উইলসন দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি মাধ্যমে। এবার দেখো জনপ্রশাসনের সংজ্ঞা। জনপ্রশাসনের সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রশাসন কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস। আবার এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি পাবলিক কথা অর্থ হচ্ছে জনগণ ও অ্যাডমিনিস্ট্রেশন কথা অর্থ হচ্ছে প্রশাসন। এই সমন্বয়ে গড়ে ওঠা জন বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনগণকে বোঝায়। অন্যদিকে প্রশাসন বলতে পরিচালিত পদ্ধতিকে বোঝায়। সুতরাং জনগণের উদ্দেশ্যে প্রণীত আইনই হলো জনপ্রশাসন। কিন্তু এই সংজ্ঞা যথার্থ নয়, কারণ বিভিন্ন জনপ্রশাসনবিদ বিভিন্নভাবে জনপ্রশাসন সম্পর্কে ব্যাখ্যা করেছেন। তাই জনপ্রশাসনের সংজ্ঞা নিয়ে প্রশাসনবিদদের মধ্যে বহু মতপার্থক্য বর্তমান। নিম্নে এগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। দেখো কি বলেছে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন তার দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন শীর্ষক গ্রন্থে উল্লেখ করেছেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ডিটেইলড অ্যান্ড সিস্টেমিক এক্সিকিউটিভ অফ পাবলিক ল। অর্থাৎ এর অর্থ হলো প্রশাসন একটি সুবিন্যস্ত ও বিস্তারিত আইনের প্রয়োগ। প্রতিটি নির্দিষ্ট আইনকে কাজে পরিণত করাই হচ্ছে জনপ্রশাসনের কাজ। তারপরে দেখো এরপর বলছে এল.ডি. হোয়াইটের ভাষায়, যে এল.ডি. হোয়াইট ছিল একজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, যেটা তিনি বলেছেন তার ভাষা হলো জননীতি বা সরকারের নীতির প্রয়োগ ও বাস্তবায়ন সংক্রান্ত যাবতীয় কাজই হলো জনপ্রশাসন, যা ইংরেজিতে হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসিস্ট অফ অল দোজ অপারেশনস হ্যাভিং অফ দেয়ার পারপাস দ্য ফুলফিলমেন্ট অর এনফোর্সমেন্ট অফ পাবলিক পলিসি। দুজন রাষ্ট্রবিজ্ঞানীর মন্তব্য। এরপর দেখো 3 নম্বর হচ্ছে পল এইচ এপ্লাবি বলেন দেখো জনপ্রশাসন হচ্ছে নীতি প্রণয়ন, তবে এই নীতি প্রণয়ন স্বইচ্ছায় প্রণীত কিংবা একান্তভাবে নিরবিচ্ছিন্ন নীতি প্রণয়ন নয়। মার্শাল ডিম্ক বলেছেন প্রশাসন সরকার কি এবং কিরূপ তা নিয়ে আলোচনা করে তাকে জনপ্রশাসন বলে অভিহিত করেন। তারপরে হাবার্ট সাইমন উল্লেখ করেছেন যে সাধারণ অর্থে প্রশাসন বলতে জাতীয়, কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের কার্যনির্বাহী বিভাগের কাজকে বোঝায়। আর ফিপনার ও প্রেস্থাস বলেছেন তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থে মন্তব্য করেছেন জনসাধারণের সহযোগিতা নিয়ে সরকারের কাজকে ঠিকমতো পরিচালনা করে সরকার ও জনসাধারণ উভয়ের দ্বারা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করাই হচ্ছে জনপ্রশাসন। তারপরে দেখো শেষ যে ব্যক্তি ছিলেন তিনি হলেন এফ.এ. নিগ্রো। এর ভাষায় বলা যায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ কম্পারেটিভ গ্রুপস এফোর্ট ইন এ পাবলিক সেটিংস কভার্স অল দি থ্রি ব্রাঞ্চেস এক্সিকিউটিভ, legislative and judicial is closely associated with
numerous private groups and individuals in providing service to the community. দেখো এই সমস্ত সংজ্ঞা দিয়েছেন জনপ্রশাসনের সম্পর্কে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিগণ, তাদের ভাষায় যে বোঝা গেল যে জনপ্রশাসন অ্যাকচুয়ালি হচ্ছে মনুষ্য জনজাতির বিকাশের জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য যে বিষয় ছিল, সেই বিষয়টি আমরা বুঝতে পারলাম যে একটা গভর্নমেন্ট সিস্টেমস। দেখো পরে দেখো উপরোক্ত সংজ্ঞাসমূহের উপরিক্ত সংজ্ঞাসমূহের আলোকে আমরা বলতে পারি যে সরকার প্রণীত নীতি ও আইনসমূহের জনকল্যাণার্থে বাস্তবায়ন এবং প্রয়োগের সম্মিলিত প্রচেষ্টাই হলো লোক প্রশাসন। অন্য কথায় দেখো রাষ্ট্রের সর্বোচ্চ সেবা জনগণের জন্য নিশ্চিত করতে রাজনীতিবিদগণের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন প্রক্রিয়াই হলো লোক প্রশাসন বা জনপ্রশাসন। এবার আমরা চলে আসবো যে মূল আলোচনায়। আমরা এতক্ষণ পর্যন্ত জনপ্রশাসন বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানে যে কোনো পরিভাষাকে সংজ্ঞায়িত করা যায় না। তার বিভিন্ন মনীষীদের মহান মহান সব বক্তৃতাগুলো অর্থাৎ ডেফিনেশনগুলো থেকেছে, সেগুলো আমরা জানলাম। এখানে বেশ ছজন ব্যক্তিত্বের 7 জন ব্যক্তিত্বের আমরা যে জনপ্রশাসনের সংক্রান্ত যে সংজ্ঞাগুলো তারা প্রদান করেছে। প্রথম ছিল উইড্রো উইলসন, তারপরে এলডিপি হোয়াইট, তারপরে পল এইচ এপলবি, তারপরে মার্শাল ফিবনার্সা ও পেসথার্সা, এফ এ নিগ্রো, এই ইত্যাদি মহান ব্যক্তিত্বের যে সংজ্ঞাগুলো থেকে আমরা বুঝতে পেরেছি জনপ্রশাসন কিন্তু অ্যাকচুয়ালি জনগণের হিতে কাজ করবে। জনগণের সেবার জন্য যে সংগঠন তৈরি হবে সেটা হলো জনপ্রশাসন। তারপরে শেষে আমরা আসছি দেখো পরে হচ্ছে জনপ্রশাসনের প্রকৃতি। জনপ্রশাসনের প্রকৃতি কেমন হওয়া উচিত? জনপ্রশাসনের প্রকৃতি দেখো অ্যাকচুয়ালি জনপ্রশাসনের প্রকৃতি হবে যে জনপ্রশাসনের সংজ্ঞার মধ্যে এর প্রকৃতি কিন্তু নিহিত ছিল। দেখো জনপ্রশাসনের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এল.ডি. হোয়াইট বলেছেন যে সরকারি নীতি পূরণ বা প্রয়োজন হলো জনপ্রশাসন। এই সংক্ষিপ্ত মন্তব্য রীতির মতো অর্থবহ, কারণ এই সংজ্ঞার মধ্যে বহুবিধ বিষয় এসে যায়, যেন পত্রাদির আদান প্রদান কেমন ইত্যাদি বিষয় বাদ পড়ে না। সুতরাং দেখা যাচ্ছে যে একটি রাষ্ট্র বা সমাজের প্রশাসন বিকাশ ও শৃঙ্খলা রক্ষার জন্য যা কিছু প্রয়োজন সবই জনপ্রশাসনকে করতে হয়। অর্থাৎ কাজ ও লক্ষ্যের দিক থেকে জনপ্রশাসন প্রকৃতপক্ষে বহুমুখী। কেমন এরপর আমরা দেখব এস সম্পূর্ণ আলোচনা ভিত্তিক যে বিষয়গুলো নিয়ে আমি উপস্থিত হয়েছে সেগুলো তার সম্পূর্ণ ডিটেলসটা যে পরিধির সম্পূর্ণ আলোচনার যে বহিমুখী আর বিষয়মুখী সেটা আমি সম্পূর্ণ আলোচনা করছি। দেখো তারপরে দেখো জনপ্রশাসনের একটি বৈশিষ্ট্য নিহিত আছে একে বিচার করার দৃষ্টিভঙ্গির মধ্যে, অর্থাৎ কোনো প্রশাসনবিদ বা জনপ্রশাসনের তাত্ত্বিক প্রবক্তাগণ অর্থাৎ কোনো প্রশাসনবিদ বা জনপ্রশাসনের তাত্ত্বিক প্রবক্তাগণ মনে করেন দেখো যে একে সামগ্রিক দিয়ে দেখা যেতে পারে। এল.ডি. হোয়াইট এদের মধ্যে অন্যতম। তিনি নীতি স্থিরীকরণ কথা অর্থ বলছে তিনি নীতি স্থিরীকরণ শুরু করে এর বাস্তবায়ন এবং আইন কানুন প্রথা আচরণবিধি চিঠিপত্রের আদান প্রদান ইত্যাদি যাবতীয় বিষয় প্রশাসনের অন্তর্ভুক্ত বলে মনে করেন, যেটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি ও ব্যাপক অর্থে জনপ্রশাসনকে দেখা। নাইগ্রো এবং নাইপ্রো জনপ্রশাসনের সংজ্ঞা দিয়েছেন নির্দেশ করেছেন তাও সামগ্রিক দৃষ্টিভঙ্গি ইঙ্গিত দেয়। এদের মতে জনপ্রশাসন শুধু কোনো একটি বিশেষ সংগঠন বা বিভাগের শৃঙ্খলা রক্ষা করা বা প্রাত্যহিক কাজকর্ম পরিচালনা করা নয়, বরং আইন নীতি ও প্রভৃতির প্রয়োগ, পরিষেবা উৎপাদন, বন্টন এবং কল্যাণজনক কাজকর্ম চালানো। এছাড়া জনপ্রশাসনের প্রকৃত চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের দুটি দৃষ্টিভঙ্গি মতবাদ সম্পর্কে অবগত হতে হবে। এই দুটি দৃষ্টিভঙ্গি দেখো, 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ বা অখণ্ড মতবাদ আর 2 নম্বর হচ্ছে পরিচালন মতবাদ। এই দুটো মতবাদের উপর ভিত্তি করে আমাদের এই জনপ্রশাসনের পরিধি এবং প্রকৃতি নির্ভর করছে। দেখো সম্পূর্ণ অখণ্ড মতবাদটা কি ছিল? সম্পূর্ণ অখণ্ড মতবাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অখণ্ড মতবাদ অনুসারে বা উদ্দেশ্য সাধনের লক্ষ্য পূরণে গৃহীত সকল কার্যই প্রশাসনের অন্তর্ভুক্ত, অর্থাৎ কায়িক পরিশ্রম থেকে শুরু করে মানসিক, করণিক, পরিচালন, কারিগরি ও প্রায়োগিক প্রভৃতির সমস্ত কিছুই জনপ্রশাসনের অন্তর্ভুক্ত।
আর পরে দেখো অন্যদিকে যে পরিচালন মতবাদ অনুসারে যে সমস্ত ব্যক্তি পরিচালন ও সংগঠন কার্যের সঙ্গে সংযুক্ত থাকেন তাই জনপ্রশাসনের সঙ্গে অন্তর্ভুক্ত, অর্থাৎ জনপ্রশাসনের পরিচালন পরিদর্শন নির্দেশ বা আদেশ এবং নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রকৃতি বিষয়গুলির সঙ্গে যুক্ত থাকেন। এরপরে দেখো যে সুতরাং বলা যায় যে জনপ্রশাসন বলা যেতে পারে যে জনপ্রশাসনের প্রকৃতি ও চরিত্র অনুধাবনের ক্ষেত্রে উপরোক্ত দুটি মতবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জননীতির বাস্তব রূপায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় নীতি নিয়ম প্রথা ও আচরণবিধি সমষ্টি হলো জনপ্রশাসন। এই অর্থে এক দেশের জনপ্রশাসনের অন্য দেশের জনপ্রশাসন থেকে আলাদা। এর মূলনীতি অবশ্য এক হতে পারে, তবে নীতিসমূহের বাস্তবায়ন রূপায়ণ সব দেশে সমান নয়। আর্থসামাজিক রাজনীতির পরিস্থিতির পার্থক্যের নীতিগুলির বাস্তবায়নের মধ্যে পার্থক্য দেখা দেয়। এরপর দেখো জনপ্রশাসনের পরিধি কেমন ছিল। জনপ্রশাসনের পরিধি হলো যে প্রশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রশাসনের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই এর পরিধি সম্পর্কে জ্ঞান লাভ করা অনস্বীকার্য। কিন্তু জনপ্রশাসনের পরিধি সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা নেই, কারণ এর মধ্যে বহু মত পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন অনেকে মনে করেন যে জনপ্রশাসন বিষয়বস্তু ও পরিধি ব্যাপক প্রয়োজন হয়, আবার অন্যদিকে কেউ মনে করেন যে জনপ্রশাসনের বিষয়বস্তুকে সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা প্রয়োজন। এরপর দেখো এই বিতর্কের পরিপ্রেক্ষিতে 1937 সালে লুথার, গালিক এবং লিন্ডার আর ওই কয়েকটি অক্ষরের সমন্বয়ে জনপ্রশাসনের নির্দিষ্ট বাস্তবসম্মত বিষয়বস্তু ও রূপরেখা প্রণয়ন করেন, যা পোস্ট কোড নামে পরিচিত। নিম্নে এই পোস্ট কোড এর প্রতিটি শব্দের অর্থ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা। দেখো যে এই পোস্ট কোড কি, এর অর্থ এবং এর সম্পূর্ণ সংক্ষেপে বিশ্লেষণ আমি সেটা করছি। অ্যাকচুয়ালি এই পোস্ট কোডটা আমি আগে একটা ভিডিওতে আমি পোস্ট করেছি, সেই পোস্ট কোড সেখানে সংক্ষেপে তোমরা দেখে নিতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো এই যে পোস্ট কোড কি সেটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শোনো। দেখো পোস্ট কোডের পি ফর্ম, হচ্ছে পি ফর কি, প্ল্যানিং কথার অর্থ হচ্ছে পরিকল্পনা। এর অর্থ হলো যে কোনো কাজ করতে হলে প্রথমে বিস্তৃতভাবে করণীয় কাজ সম্পর্কে স্বচ্ছ ধারণা গড়ে তুলতে হবে এবং উপযুক্ত পদ্ধতি অবলম্বন করতে। আর ও স্ট্যান্ড ফর হচ্ছে অর্গানাইজেশন, অর্থাৎ সংগঠন। দেখো এই সংগঠন কথার অর্থ হলো সংগঠন বলতে কর্তৃত্বপক্ষের ক্ষমতার পরিকাঠামোটি এমনভাবে নির্মাণ করতে হবে যার দ্বারা সমগ্র কাজটি সুনির্দিষ্ট বিভাগে বিন্যস্ত থাকে। এস ফর হচ্ছে স্টাফিংস, অর্থাৎ কর্মী নিয়োগ বলতে উপযুক্ত দক্ষ কর্মীদের সংগঠনের বিভিন্ন পদে নিয়োগ, অর্থাৎ সামগ্রিকভাবে কর্মচারী ব্যবস্থাপনাকে বোঝানো হয়েছে। ডি ফর ডাইরেকশনস, অর্থাৎ আদেশ নির্দেশ, কর্মচারীদের পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং আদেশ ও নির্দেশ প্রদানের প্রয়োজনীয় তাকে এখানে উল্লেখ করা হয়েছে। আর কো ফর হচ্ছে যে কোঅর্ডিনেশন, অর্থাৎ সমন্বয় সাধন বলতে সংগঠনের বিভিন্ন অংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক অতিরিক্ত অপ্রয়োজনীয় এবং বিরোধের বিষয়গুলি অবসান ঘটানোকে বোঝানো হয়েছে। আর আর স্ট্যান্ড ফর হচ্ছে যে রিপোর্টিং, অর্থাৎ সংবাদ প্রদান। এর অর্থ হলো সংগঠনের কাজকর্ম সম্বন্ধে ঊর্ধ্বতন এবং নিম্নতম কর্মীদের অব্যাহতি রাখা এবং পরিদর্শন, গবেষণা, দলিল দস্তাবেজ মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ ও প্রদান করা। আর বি স্ট্যান্ড ফর হচ্ছে বাজেটিং, অর্থাৎ আয় ব্যয়ের হিসাব বলতে যে কোনো সংগঠনের আর্থিক উপার্জন ও খরচের হিসাবকে বোঝানো হয়েছে। এরপর দেখো জনপ্রশাসনের বিবর্তনটা ঠিক কিভাবে হয়েছিল। জনপ্রশাসনের বিবর্তন সেটা আমরা পরবর্তী একটা প্রশ্নে করব, যে পরের ভিডিওতে আমি জনপ্রশাসন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। আজকের আমি এই ভিডিওতে জনপ্রশাসন বলতে কি বোঝো, জনপ্রশাসন সম্পর্কে বিভিন্ন মনীষীদের বক্তৃতা সংজ্ঞা সেগুলো আমি দিয়েছি। এরপর আমি আলোচনা করেছি জনপ্রশাসনের প্রথমে প্রকৃতি আলোচনা করেছি, জনপ্রশাসনের পরিধি, এবং সেই পরিধি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এই পোস্ট কোড এর অর্থ সম্পূর্ণ আলোচনা করেছি। পোস্টের পি ফর হচ্ছে প্ল্যানিং, ও ফর অর্গানাইজেশন, এস ফর স্টাফিংস, ডি ফর ডাইরেকশনস, কো ফর কোঅর্ডিনেশনস, আর ফর রিপোর্টিং অ্যান্ড বি ফর বাজেটিংস। এই তিনটি এই যে পোস্ট কোডের সম্পূর্ণ যে আলোচনাটা সংক্ষেপে আমি করে দিলাম। আর পরের ভিডিওতে আমি কিন্তু এরপর নিয়ে আসবো জনপ্রশাসনের প্রকৃতি পরিধি আজকের গেল। এরপর জনপ্রশাসনের বিবর্তন অ্যাকচুয়ালি একটু বড়, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব।
আর আজকের এই পর্যন্ত। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট, আর কোনো কিছু যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলো না কিন্তু। চলো দেখা হবে পরের ভিডিওতে, যে ভিডিওতে আমি আলোচনা করব জনপ্রশাসনের বিবর্তন। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।